আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অধ্যায় ২ আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, যেটা আমি বিগত ২ টি লেকচার আলোচনা করেছিলাম, সেটার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আমরা অধ্যায় ১ এ যখন সলভ করেছিলাম, আমাদের তখন ট্রিকটা মাথায় ছিল যে আমরা উদ্দীপক পড়ার আগে কোয়েশ্চেনে চলে যাব। তো আমি আগে কোয়েশ্চেনটা দেখে নেই। ১ এর গ তে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত এসকিউ কোম্পানি কোন ধরনের সিকিউরিটি বিক্রয় করেছে তা ব্যাখ্যা করো। তার মানে কোয়েশ্চেনটা হলো সিকিউরিটি রিলেটেড। ওকে, তাহলে আমরা একটু রিকল করি। আমাদের সিকিউরিটি ছিল মেইনলি ৪টা: বন্ড, ডিবেঞ্চার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। ওকে, এখন দেখি আমাদের কোন ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে। মিস্টার মামুন একজন সাধারণ বিনিয়োগকারী। তিনি দেখতে পেলেন বাজারে এসকিউ কোম্পানির স্থির আয়যুক্ত মেয়াদি সিকিউরিটি আছে। আচ্ছা, আমি একটা হিন্টস পেলাম, স্থির আয়যুক্ত মেয়াদি। ওকে, বা যদি হাইলাইট করি তাহলে কি হবে? স্থির আয়যুক্ত মেয়াদি সিকিউরিটি। ওকে, তারপরে বলা হয়েছে যা ক্রয় করলে আয় প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। আমরা আরেকটা হিন্টস পেলাম, অগ্রাধিকার পাওয়া যাবে। কোথায় অগ্রাধিকার পাওয়া যাবে? আয় প্রাপ্তির ক্ষেত্রে। আচ্ছা, দেন কিন্তু কোনো বছর কোম্পানি মুনাফা করতে না পারলে ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয় করা হবে। ওকে, আই থিংক আমরা আমাদের ক্লু পেয়ে গিয়েছি। ফার্স্টে ছিল স্থির আয়যুক্ত মেয়াদি। আচ্ছা, স্থির আয়যুক্ত বললে আমাদের মাথায় বন্ডও কাজ করে, অগ্রাধিকার শেয়ারও কাজ করে। ফাইন, আমরা এখনো ক্লুটা পাইনি। তারপরে বলা হয়েছিল যা ক্রয় করলে আয় প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। বন্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়, অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়। বাট পরবর্তী পয়েন্টটা খুব ক্রুশাল ছিল যে কোনো বছর কোম্পানি মুনাফা করতে না পারলে ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয় করা হবে। আমরা জানি বন্ডের ক্ষেত্রে সবার আগে দাবিটা পরিশোধ করা হয়, কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনো বছর মুনাফা করতে না পারলে ভবিষ্যতে মুনাফার সাথে সমন্বয় করা হয়। সুতরাং কোয়েশ্চেনটা ছিল কোন ধরনের সিকিউরিটি বিক্রয় করেছে? আনসার হবে অগ্রাধিকার শেয়ার। দেখো, আমাদের ১ নাম্বার আনসারটা হলো অগ্রাধিকার শেয়ার। ওকে, এবার নেক্সট ঘতে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত মিস্টার মামুনের বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো। তার মানে সে কোনো একটা জায়গায় বিনিয়োগ করেছে, এখন আমাদের দেখতে হবে তার বিনিয়োগটা কি যুক্তিযুক্ত অথবা অযৌক্তিক। আচ্ছা, তাহলে আমরা পড়ে দেখি। তাহলে আমরা জানি এসকিউ কোম্পানিটা হলো অগ্রাধিকার শেয়ার। এবার পরের অংশটুকু পড়ি। এছাড়াও কোম্পানির সিদ্ধান্তে অংশগ্রহণ করা যাবে না। আচ্ছা, এটা অগ্রাধিকার শেয়ারের আরেকটা ক্রাইটেরিয়া। অন্যদিকে এফএফ কোম্পানির একটি সিকিউরিটি আছে যেটি ক্রয় করলে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা যাবে। ফাইন, একটা জিনিস পেলাম, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা যাবে। দেখো, আমাদের আর বাকিটুকু পড়ার দরকার নেই। তারপর আমি পড়বো, আমি জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করতেছি যে আমাদের বন্ড তৃতীয় পক্ষ কোম্পানির সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারে না, অগ্রাধিকার শেয়ার পারে না, ডিবেঞ্চার তো প্রশ্নই আসে না। তাহলে বাকি থাকলো কি? সাধারণ শেয়ার। সো কোম্পানির সিদ্ধান্তে অংশগ্রহণ করা যাবে একটা ক্ষেত্রেই, যদি তুমি সাধারণ শেয়ার ক্রয় করো। তাহলে এখান থেকে আমি ক্লিয়ার হয়ে গেছি এটা সাধারণ শেয়ার। তারপর আমি আরেকটু দেখি, বলা হয়েছে যে আয় প্রাপ্তির নিশ্চয়তা নেই। তার মানে এখন 100% সার্টেন যে এটা সাধারণ শেয়ার। আচ্ছা, এখনো কিন্তু বোঝা যাচ্ছে না তার বিনিয়োগ সিদ্ধান্তটা কি। পরের লাইনটায় আসো। মিস্টার মামুন বিনিয়োগের উপর অতিরিক্ত আয় প্রত্যাশা করে। আচ্ছা, আমি এটা হাইলাইট করলাম, কারণ অতিরিক্ত আয় প্রত্যাশার ক্ষেত্রে এক ধরনের সিকিউরিটি ভালো। আচ্ছা, তারপরে আগে আমি লাইনটা শেষ করি। মিস্টার মামুন বিনিয়োগের উপর অতিরিক্ত আয় প্রত্যাশা করে এসকিউ কোম্পানি সিকিউরিটিতে বিনিয়োগ করেন। তাহলে এখন একটু ফাইনালি সাম আপ করব। এসকিউ কোম্পানিটা ছিল অগ্রাধিকার শেয়ার, এফএফ কোম্পানিটা হলো সাধারণ শেয়ার। এখন আমরা জানি নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য বন্ড ভালো, আর অতিরিক্ত আয় প্রত্যাশীদের জন্য সাধারণ শেয়ার ভালো। তাহলে এখন রিকল করো, সাধারণ শেয়ার কোনটা ছিল? এফএফ। আর অগ্রাধিকার শেয়ার কোনটা ছিল? এসকিউ। তাহলে সে অতিরিক্ত আয় প্রত্যাশা করলে তার বিনিয়োগ করা উচিত ছিল এফএফ এ, কিন্তু সে বিনিয়োগ করছে কোথায়? এসকিউ তে। তাহলে তার বিনিয়োগ সিদ্ধান্ত অযৌক্তিক। দেখো ওদের আনসারে কি লেখা আছে? অযথার্থ বা অযৌক্তিক। কারণটা কি? কারণ এফএফ কোম্পানির সিকিউরিটি সাধারণ শেয়ার এবং এসকিউ কোম্পানির সিকিউরিটি অগ্রাধিকার শেয়ার। অতিরিক্ত আয় প্রত্যাশীদের জন্য সাধারণ শেয়ার উত্তম, সুতরাং তার এফএফ কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত ছিল, বাট সে বিনিয়োগ করছে কোথায়? এসকিউ তে। সুতরাং তার বিনিয়োগ সিদ্ধান্তটা অযৌক্তিক।
ফাইন। সেকেন্ড কোয়েশ্চেন, গতে দেখি উদ্দীপকে উল্লেখিত আর কে কোম্পানি কোন ধরনের সিকিউরিটি বিক্রি করেছে? আবারও সেই সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চেন। তার মানে ইট মাইট বি আইদার বন্ড অর ডিবেঞ্চার অর সাধারণ শেয়ার অর অগ্রাধিকার শেয়ার। আচ্ছা দেখি কোন ক্রাইটেরিয়ার সাথে মিলে। মিস্টার সুমন একজন সাধারণ বিনিয়োগকারী। তিনি দেখতে পেলেন বাজারে আর কে কোম্পানির স্থির আয়। আচ্ছা একটা ক্রাইটেরিয়া পাইলাম, ও জামানতযুক্ত। তাহলে দেখো আমরা জানি বন্ড হলো জামানতযুক্ত, ডিবেঞ্চার হলো জামানতবিহীন। তাহলে যেহেতু জামানতযুক্ত বলে দিছে, তার মানে ফার্স্টে ডিবেঞ্চারে বাদ দিয়ে দাও। ওকে, এখন স্থির আয় জামানতযুক্ত, তার মানে বন্ডও হইতে পারে, অগ্রাধিকার শেয়ারও হতে পারে। যা ক্রয় করলে আয় প্রাপ্তির ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পাওয়া যাবে। দেখো এখন ক্লিয়ার হয়ে গেছে। সবার আগে অগ্রাধিকার পাবে কে? বন্ড হোল্ডার। তারপর একটু ক্লিয়ার হই, কিন্তু কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা যাবে না। আচ্ছা এটা আমরা জানি যে বন্ড আর অগ্রাধিকার শেয়ার ওরা কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে না। বাট যেহেতু এখানে 1 নাম্বার জামানতযুক্ত বলছে এবং 2 নাম্বার সবার আগে অগ্রাধিকার পাওয়া যাবে, সুতরাং এটা বন্ড। তাহলে আমাদের আনসারটা হলো বন্ড। তুমি যদি আরো স্পেসিফিক্যালি আনসার করতে চাও তাহলে বলতে পারো বন্ড, বন্ডের আন্ডারে কর্পোরেট বন্ড। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে স্যার কর্পোরেট বন্ড কেন? এই যে দেখো এখানে ফার্স্টেই বলা হয়েছিল আর কে কোম্পানি, কোম্পানি যেটা ইস্যু করে সেটা কর্পোরেট বন্ড। প্রবলেম সলভড। ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত মিস্টার সুমনের বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা। আবারও আমাকে জাস্টিফাই করতে হবে। আচ্ছা তাইলে আমরা জানি আর কে কোম্পানিটা হলো কর্পোরেট বন্ড। অন্যদিকে একই রকম আয় ও মেয়াদ যুক্ত। তাহলে খেয়াল করো, একই রকম আয় ও মেয়াদ যুক্ত, তার মানে উপরের আর কে কোম্পানির ক্ষেত্রে আয় যেরকম ছিল এখানেও আয় সেম হবে, সেখানে মেয়াদ যেরকম ছিল এখানেও মেয়াদটা সেম হবে। সরকারি সিকিউরিটি বাজারে বিক্রি হয়। সরকারি সিকিউরিটি আমরা জানি কোম্পানি কোনো বন্ড ইস্যু করলে সেটাকে বলা হয় কর্পোরেট বন্ড, সরকার কোনো বন্ড ইস্যু করলে সেটাকে বলা হয় ট্রেজারি বন্ড। তাহলে যেহেতু একই রকম আয় ও মেয়াদ যুক্ত, তার মানে এখানে স্বল্প মেয়াদী হওয়ার সুযোগ নাই, কারণ যেহেতু আগেরটা দীর্ঘমেয়াদী ছিল বন্ড, সুতরাং এটাও দীর্ঘমেয়াদী এবং সরকার ইস্যু করছে। সো আমরা জানি সরকার ইস্যু করলে স্বল্প মেয়াদী হলে ট্রেজারি বিল, দীর্ঘমেয়াদী হলে ট্রেজারি বন্ড। তাহলে এটা ট্রেজারি বন্ড। আচ্ছা যার কোনো জামানত নেই। অ্যাকচুয়ালি সরকারি বন্ডের ক্ষেত্রে কোনো জামানত দরকার হয় না, কারণ আমরা জানি সরকার যেটা ইস্যু করে এটা এমনিই ঝুঁকিমুক্ত, এখানে জামানতের কোনো দরকার নেই। এখন দেখো মিস্টার সুমন জামানত না থাকার কারণে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ না করে আর কে কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করে। বলদ। কেন বলদ? কারণ সে মনে করছে জামানত নাই, সুতরাং সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করলে তার লস হবে, এজন্য সে কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করে, অর্থাৎ কর্পোরেট বন্ডে। বাট আমরা আগে থেকেই জানি সরকার কখনো দেউলিয়া হতে পারে না, সুতরাং সরকারি সিকিউরিটিতে কোনো ধরনের ঝুঁকি নাই এবং এটা যেহেতু ঝুঁকিমুক্ত, সুতরাং এখানে বিনিয়োগটা নিরাপদ। সো জামানত না থাকলেও তার উচিত ছিল সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করা, কিন্তু সে অতিশয় চালাক দেখে সে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ না করে আর কে কোম্পানি সিকিউরিটিতে বিনিয়োগ করে। তাহলে তার বিনিয়োগ সিদ্ধান্ত কি যথার্থ হয়েছে? অবভিয়াসলি না, এটা অযৌক্তিক। ওকে, দেখি আনসারটা অযথার্থ। কারণ কি? কারণ আর কে কোম্পানির সিকিউরিটি কর্পোরেট বন্ড এবং সরকারি সিকিউরিটিটি ট্রেজারি বন্ড। সরকার কর্তৃক ইস্যুকৃত হওয়ায় এটি ঝুঁকিমুক্ত। সুতরাং জামানত না থাকলেও এটি অধিক নিরাপদ এবং তার এখানে বিনিয়োগ করা উচিত ছিল, বাট সে এখানে বিনিয়োগ না করে আর কে কোম্পানিতে বিনিয়োগ করে। সুতরাং তার বিনিয়োগ সিদ্ধান্তটা অযৌক্তিক। 3 নম্বর কোয়েশ্চেন। গতে দেখি উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে সৃজনী লিমিটেড কোনো এটা মনে হয় কোন হবে, কোন আর্থিক বাজার হতে মূলধন সংগ্রহ করেছিল? আচ্ছা এবার কোয়েশ্চেনটা একটু ভিন্ন, আর্থিক বাজার রিলেটেড। ওকে ফাইন, তাহলে আমরা ফার্স্টেই মাথায় আনি আর্থিক বাজার দুই ধরনের, মুদ্রা বাজার, মূলধন বাজার। মুদ্রা বাজার হলো স্বল্প মেয়াদী, মূলধন বাজার হলো দীর্ঘমেয়াদী। ওকে, এখন আসো। সৃজনী লিমিটেড নবগঠিত আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিদেশে তৈরি পোশাক রপ্তানি করতে চায়, তাই মূলধনের প্রয়োজনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিএসইসি এর অনুমতি নিয়ে 15 বছর মেয়াদী সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, যার থেকে দুনিয়ার ইনফরমেশন দিছে, কিচ্ছু দরকার নাই, জাস্ট এখানে তাকাও। 15 বছর মেয়াদী। আমরা জানি স্বল্প মেয়াদী মানে 1 বছর বা 1 বছরের কম, দীর্ঘমেয়াদী মানে 1 বছরের বেশি। 15 বছর আমরা এমনি বুঝতে পারতেছি এটা 1 বছরের বেশি, সুতরাং এটা দীর্ঘমেয়াদী, আর দীর্ঘমেয়াদী মানে হলো মূলধন বাজার। ওকে, সো আমাদের 3 এর গ আনসার হলো মূলধন বাজার। ঘতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত হওয়ার কারণ।
আচ্ছা, আমরা আইন যখন আমি বলছিলাম তখন আমি একটা আইনকেই বেশি ফোকাস করছিলাম, মানি লন্ডারিং আইন। আচ্ছা, এখন আমি জানি না এটা কোন আইন, বাট যেহেতু আইনের দৃষ্টিতে দোষী সাব্যস্ত, তার মানে কোন একটা আইন রিলেটেড কথা হয়েছে। আচ্ছা, পরে দেখি। অল্প দিনের মধ্যে প্রতিষ্ঠানটি সফল হয় এবং বিদেশে পণ্য রপ্তানি করে। এই যে বিদেশ চলে আসছে, তার মানে তোমার মাথায় কাজ করবে যে এখানে মানি লন্ডারিং হইতে পারে, কারণ বিদেশে রপ্তানি করা মানে তার এখন ট্রানজেকশনটা আর দেশের মধ্যে থাকতেছে না, বিদেশে চলে যাচ্ছে। আমরা তারপরে একটু পরে দেখি। তবে রপ্তানিকৃত আয়ের কিছু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, আচ্ছা আমি গত ক্লাসে বলছিলাম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা স্থানান্তর করা বা ট্রান্সফার করলে এটা লিগ্যাল। ওকে, তাহলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা করছে এটা লিগ্যাল, এবং রিমেইনিং অংশটা হুন্ডির মাধ্যমে সংগ্রহ করে। আচ্ছা, আমি হুন্ডিটা এক্সপ্লেইন করতে পারতাম, বাট আমি এখন ধরে নিলাম যে আমি একটা স্টুডেন্ট, আমি হলে বসে আছি, আমি হুন্ডি বুঝতে পারতেছি না, বাট আমি এতটুকু জানি যে ব্যাংকিং চ্যানেলটা লিগ্যাল। তাহলে যেহেতু বলছে কিছু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, তার মানে কিছু লিগ্যাল, এবং রিমেইনিংটা অন্য কিছুর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়া মানে হলো এটা লিগ্যাল থেকে ইলিগ্যাল ওয়েতে চলে গেছে। তার মানে আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি যে আমার কিছু লিগ্যাল ছিল, বাকিটুকু ইলিগ্যাল ছিল। তো যেহেতু ইলিগ্যাল, আমরা জানি ইলিগালি বাইরে টাকা পাঠানো মানেই হইল মানি লন্ডারিং। কিছুদিন অতিবাহিত না হতে আইন প্রয়োগকারী সংস্থা প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে। দোষী সাব্যস্ত করা খুবই যুক্তিসঙ্গত, কারণ সে অবৈধভাবে বিদেশে অর্থ স্থানান্তর বা অর্থ পাচার করছে, যার জন্য মানি লন্ডারিং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আন্ডারে সে পড়ে গেছে, এই কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেখো, ঘতে বলা হয়েছে মানি লন্ডারিং। আমি আর এত ডিটেল লিখি নাই, কারণ আমরা জানি এইখানে আমি বলে দিছি যে এই হুন্ডির মাধ্যমে অর্থ সংগ্রহ করা মানে সে অবৈধভাবে টাকা ট্রান্সফার করছে, এবং অবৈধভাবে বিদেশে অর্থ স্থানান্তর করলে সেটাকে মানি লন্ডারিং বলা হয়। ওকে, 4 নাম্বার কোয়েশ্চেন। উদ্দীপকের আলোকে রবিনকে তার সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য আর্থিক বাজারের কোন অংশে যেতে হবে? আচ্ছা, আবারও বাজার রিলেটেড। তাহলে আর্থিক বাজার মানে মুদ্রা বাজার, মূলধন বাজার। স্বল্পমেয়াদী হইলে মুদ্রা, দীর্ঘমেয়াদী হইলে মূলধন। ওকে, পরে দেখি। রবিন ও নোমান দুই বন্ধু কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু টাকা নিয়ে বাংলাদেশে স্থানীয়ভাবে বসবাস করার উদ্দেশ্যে আসেন। রবিন তার অর্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন। আচ্ছা, আমরা আমাদের আনসার পেয়ে গেছি, কারণ যখন আমরা মুদ্রা বাজার বলি, মুদ্রা বাজারের উপাদানগুলো কি কি ছিল? ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, বাণিজ্যিক পত্র, এগুলা। আর মূলধন বাজার বলতে আমরা মূলধন বাজার বললে আমাদের মাথায় কাজ করবে দুইটা জিনিস। একটা হলো তোমার নিজস্ব মূলধন, একটা হলো ঋণকৃত মূলধন। নিজস্ব মূলধন মানে ইকুইটি সিকিউরিটি বা শেয়ার বাজার, ঋণকৃত মূলধন মানে হলো বন্ড বা বন্ড বাজার। তাহলে যেহেতু শেয়ার বাজারের কথা বলা হয়েছে, সুতরাং এটা হলো আর্থিক বাজারের মূলধন বাজার অংশে যেতে হবে। দেখো, আমাদের আনসার কি বলা হয়েছে? ঘতে বলা হয়েছে মূলধন বাজার, সরি গতে। এবার ঘতে বলা হয়েছে নোমানের ব্যবসায়টি আইনগতভাবে অবৈধ। আচ্ছা, যেহেতু বৈধ অবৈধতার ব্যাপার আসছে, তার মানে আবার কোনো আইন আছে, আমরা একটু পরে দেখি। অন্যদিকে নোমান রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়া, আর আর বাকিটুকু পড়ার দরকার নাই, তারপর আমি পড়বো। আমি জাস্ট বলতেছি তুমি ক্লুটা পেয়ে গেছো। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু করছে, তার মানে সে লিগ্যাল ওয়েতে করে নাই। আচ্ছা, তারপরে পরে দেখি। তার এলাকায় বসবাসরত প্রবাসীদের আরো ক্লিয়ার করে দিছে। প্রবাসী মানে আমি বলছিলাম ফরেন কোনো ট্রানজাকশন হলে বা দেশের বাইরে কোনো কিছু থাকলেই এটা হলো মানি লন্ডারিং। তারপর আমরা একটু ক্লিয়ার হই পুরোটা পড়ে। তাহলে অনুমতি ছাড়া মানে অবৈধ, আর প্রবাসী মানে মানি লন্ডারিং হয়েছে। মানে প্রবাসী মানে বাইরে টাকা আনা নেয়া করছে কিন্তু অনুমতি ছাড়া, অবৈধভাবে। সুতরাং একটু পরে দেখি। তার এলাকায় বসবাসরত প্রবাসীদের আনিত বৈদেশিক মুদ্রাকে বাংলাদেশি টাকায় রূপান্তর করে। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু সে যেহেতু প্রবাসীদের টাকাটা বাংলাদেশি টাকায় রূপান্তর করে কোনো অনুমতি ছাড়া, কর্তৃপক্ষ তো তাকে দায়িত্ব দেয় নাই। কর্তৃপক্ষ তাকে দায়িত্ব দিলে এটা লিগ্যাল হইতো। সো যেহেতু সে অনুমতি ছাড়া করছে, তার মানে ইলিগাল কাজ করছে। তার এ ধরনের ব্যবসায়ের মূল কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিন ও নোমান বাংলাদেশি নাগরিক। এই যে এখানে আরো ক্লিয়ার করে দিছে, তারা বাংলাদেশি নাগরিক, কিন্তু তারা প্রবাসীদের অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করে। সো ওই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তো তাকে দায়িত্ব দেয়নি। সুতরাং সে অবৈধভাবে অর্থ স্থানান্তর বা আহ, আহ, অবৈধভাবে প্রবাসীদের অর্থটা বাংলাদেশে এনে টাকায় রূপান্তর করছে, তার মানে অবৈধভাবে সে অর্থ পাচারের সাথে জড়িত। সুতরাং এটা মানি লন্ডারিং, এবং তার ব্যবসাটি যে আইনগতভাবে অবৈধ, এটা যৌক্তিক।
দেখো কি বলা হয়েছে, যৌক্তিক, কারণ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই অর্থ স্থানান্তর করা এটি মানি লন্ডারিং, যা অবৈধ। নেক্সট কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন নাই। এই আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে 4টা কোয়েশ্চেন এনেছি। আমি আশা করি এগুলো দিলেই মোটামুটি চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। তারপরেও যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, মোস্ট ওয়েলকাম, বলবা, আমি অথবা কোয়েশ্চেনটা দিবা, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নেক্সট লেকচারটা হবে ইনশাল্লাহ অর্থের সময় মূল্য নিয়ে, যেটা খুবই 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 ক্রুশাল একটা টপিক বা ক্রুশাল একটা চ্যাপ্টার। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।